আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়েছি আর কি এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে। এখন যেটা তোমরা কিন্তু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নটা নিজেরা করবে, যেটা বুঝতে পারবে না আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর লিখে পাঠিয়ে দেবো। এবার যেটা আমরা আলোচনা করব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এটা মার্কস রয়েছে মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3। 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো প্রথমেই বলেছে ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের তুলনা। এই তুলনা করাগুলো সবসময় কিন্তু আমরা ছক করে করব। ধরো একদিকে ধাতু আর একদিকে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ এবার যেহেতু 3 মার্কস আছে, মিনিমাম আমাদের 3টে পয়েন্ট লিখতে হবে। 1 নম্বরে দেখো, 1 নম্বরে ধাতু মানে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যৌগিক। 2 নম্বর পয়েন্টে দেখছি এই ধাতু, যে বাড়িতে আমরা দেখি ধাতু যে তড়িৎ পরিবহন করে কঠিন অবস্থায় করে, তাহলে এটা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি অবস্থায় করে? গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। আর এই ধাতুর মধ্যে ইলেকট্রন কিন্তু তড়িৎ, 3 নম্বর পয়েন্ট, ধাতুর মধ্যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। এটা ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে আয়ন, আমি আর পুরোটা লিখলাম না, আয়ন তড়িৎ পরিবহন করে। এবার ডি, এই ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। এটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। কার তুলনায়? অনেক বেশি। আর এটা ওই তড়িৎ পরিবহন ক্ষমতা আমি শর্টে লিখে দিলাম অনেক কম। তাহলে এভাবেই আমরা লিখব। এরপরেই রয়েছে তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ সহ অ্যানোড ও ক্যাথোডের জারণ ও বিজারণ বিক্রিয়া লিখো। এটা দেখো তোমরা জলের তড়িৎ বিশ্লেষণটা পুরো লিখে দেবে। জলের তড়িৎ বিশ্লেষণ বলতে এখানে দেখো কত নম্বর পেজটা করলো আমি বলে দিচ্ছি। দু নম্বর প্রশ্নে যেটা আছে জলের তড়িৎ বিশ্লেষণ পুরো ছবি এঁকে লিখে দেবে। জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ লিখবে, উদাহরণ সহ বলেছে, সেখানে অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়াগুলো লিখবে। এখানে অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো লিখে দেবে। এবার 3 নম্বরে বলেছে অ্যালুমিনিয়াম ধাতুর, এই জলের তড়িৎ বিশ্লেষণটা তোমাদের বইতে কত পেজে আছে? জলের তড়িৎ বিশ্লেষণ বা এখানে NaCl-টাও লিখে দিতে পারো। জলের তড়িৎ বিশ্লেষণ তো নেই, ক্লাস 8-এ ছিল, তাই এখানে নেই, কিন্তু তড়িৎ বিশ্লেষণে আইনীয় ব্যাখ্যা এটা NaCl-এরটা লিখে দেবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি না রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ, এটা পেজ নাম্বার রয়েছে, দেখো পেজ নাম্বার 114, এটা পেজ 114-তে রয়েছে।
জলের তড়িৎ বিশ্লেষণে এই যে ক্যাথোডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া এটা লিখে দেবে। ক্যাথোডের বিক্রিয়া ক্যাথোডে কি বিক্রিয়া হয়, কি বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া জারণ বিক্রিয়া। পুরো 100 পেজ নাম্বার 114-তে রয়েছে, করে নেবে। এরপরে 3 নম্বর প্রশ্ন বলেছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়। এখানে ওই অ্যালুমিনা এর 3 নম্বরে রয়েছে ওই যে অ্যালুমিনা নিয়ে তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনা Al2O3। এই Al2, যেহেতু এগুলো বড় প্রশ্ন, আমি কিন্তু জাস্ট আলোচনা করবো, পুরো উত্তর তো আমি লিখে দিতে পারবো না। তাহলে এটা দেখো, পেজ নাম্বার হলো অ্যালুমিনার এই যে ধাতুর নিষ্কাশন যেটা রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 115, পেজ 115, পেজ 115-তে রয়েছে। এখানে রয়েছে যে, শুধু এটা এমনি বইটা পড়ে নেবে, আমি বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো Al2O3 এটা কিভাবে ভেঙে যাবে, বইতে একটু রয়েছে অনেকটা খানি, এটা 115 লিখে তো দিয়েছি। এটা দেখো, আমি শুধু বিক্রিয়াটা লিখে যাচ্ছি। এটা ভেঙে কি হবে, 2Al3 প্লাস 3O-2। এই দেখো চার্জের হিসেবটা এরকম, 3 আর 2 6, আর 3 আর 2 6। আমাদের ফ্যারাডের ল থেকে পড়েছিলাম যে মোট পজিটিভ চার্জ মোট নেগেটিভ চার্জের পরিমাণ সমান। এইবার এটা ক্যাথোডের বিক্রিয়া বলে লিখে নাও, ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডে কে যাবে, ক্যাথোড তড়িৎদ্বার মানে কি, এটা নেগেটিভ, পজিটিভ আয়ন যাবে 2Al3 প্লাস 6টা, তার মানে প্লাস 6 ইলেকট্রন নিয়ে এটা কি হয়ে গেল A। আর অ্যানোডের বিক্রিয়া কি হবে, অ্যানোডের বিক্রিয়া, অ্যানোড মানে তো পজিটিভ তড়িৎদ্বার, তার মানে এখানে যাবে নেগেটিভ আয়ন 3O2 মাইনাস, এখানে 6টা ইলেকট্রন ছেড়ে এটা কি হবে O2, এভাবে হয়ে গেল। তাহলে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারলাম। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে 4-এ, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করো। 4-এরটারও উত্তর হবে এই যে 2-এ, যেমন পেজ নাম্বার 114 বলেছি, পুরো বইতে রয়েছে, ওটা লিখে নেবে জলের তড়িৎ বিশ্লেষণটা। এবার 5-এ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে কপার ধাতু পরিশোধন করা হয়, এটাও বইতে আছে, আমি জাস্ট একটুখানি আলোচনা করে দিচ্ছি। এটা তাহলে কত নম্বর প্রশ্ন হলো, প্রশ্ন হচ্ছে 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে কপার ধাতু। 5-এ এবার আমরা দেখেছিলাম যে ওই কপার সালফেটের জলীয় দ্রবণকে যদি আমরা নিই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, আর অবিশুদ্ধ কপার দণ্ডকে অ্যানোড হিসেবে আর বিশুদ্ধ কপার দণ্ডকে যদি ক্যাথোড হিসেবে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম না, কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছিলাম, আর দুটো তড়িৎদ্বার নিয়েছিলাম, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এটা যদি ক্যাথোড হয়, ক্যাথোড হলে এটা হচ্ছে বিশুদ্ধ কপার দণ্ড নিতে হবে, আর এটা অবিশুদ্ধ কপার দণ্ড অ্যানোড হিসেবে।
অ্যানোড হিসেবে। তাহলে এই কপার সালফেটটা প্রথমে ভেঙে গিয়ে কি হয়, Cu++ প্লাস SO4 মাইনাস মাইনাস, এটা এবার এই Cu++টা ক্যাথোড মানে নেগেটিভ তড়িতা, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডের বিক্রিয়া এই Cu++ গিয়ে +2খানা ইলেকট্রন নিয়ে Cu হলো, তার মানে এই ক্যাথোডে কপার এসে জমা হবে, আর এই অবিশুদ্ধ যে কপার দণ্ড নেওয়া হচ্ছে। এবার বাকি বিক্রিয়াটা দেখো, অ্যানোডের বিক্রিয়াটা দেখি। অ্যানোড থেকে কপার পরমাণু এখানে কিন্তু এই সালফেট আয়নটা কিন্তু যায় না। কারণটা একটু বলে নিই, এই সালফেট আয়ন অ্যাকচুয়ালি অ্যানোডে তো তাহলে পজিটিভেতে নেগেটিভ আয়ন যার কথা, এখানে নেগেটিভ আয়ন মানে কিন্তু SO4 মাইনাস মাইনাস আছে, তা কিন্তু যায় না। দেখা গেছে এই সালফেট আয়ন থেকে ইলেকট্রন বর্জন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তার তুলনায় কিন্তু এই যে অ্যানোডে কপার পরমাণু আছে তার দুখানা ইলেকট্রন বর্জন করতে অনেক কম শক্তির প্রয়োজন। সে কারণে আর কেমিক্যাল বিক্রিয়া কোনটা হবে না, যেখানে এনার্জি কম লাগবে। অ্যানোডের বিক্রিয়ায় দেখা যায়, অ্যানোডের বিক্রিয়াটা হয় এই কারণে, বিক্রিয়া এখানে এই অ্যানোডের যে এখানকার যে কপার পরমাণু আছে, মোটা যে অ্যানোড দণ্ড নেওয়া হয়েছে, তার থেকে দুখানা ইলেকট্রন গিয়ে এটা হয় Cu++। এবার এটা দ্রবণে চলে আসে, সেই দ্রবণ থেকে আবার সেটা ক্যাথোডে যায়, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে যায়। তার মানে দেখা যায় যে এটা ক্ষয়ে যায়, এটা মোটা হতে থাকে, মানে ক্যাথোড মোটা হতে থাকে, অ্যানোড কিন্তু ক্ষয়ে যায়। এভাবেই কিন্তু আমরা বিশুদ্ধ কপার কিন্তু সংগ্রহ করতে পারি ক্যাথোড থেকে। এরপরে 6 রয়েছে দেখো, গ্রাফাইট অ্যানোড ও আয়রন ক্যাথোড ব্যবহার করে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি পরিবর্তন ঘটে, ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াগুলো লেখো। এটা পুরো বইতে তোমাদের ওই NaCl এর তড়িৎ বিশ্লেষণ দিয়ে রয়েছে, আমি শুধু বিক্রিয়াটা লেখাবো। এবার দেখো আমি এটা বলে দিচ্ছি পেজ নাম্বার, এটা পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নে, 6 পেজ নাম্বার তোমরা করবে, 6 জন্য পেজ নাম্বার করবে 112 আর 113, 112 আর 113 পুরো এটাতে রয়েছে। আমি শুধু বিক্রিয়াগুলো তোমাদের লিখে দিচ্ছি। দেখো কি বলেছে, অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া। এবার NaCl লবণ পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়ে যায়, Na প্লাস প্লাস Cl মাইনাস। এবার ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডে পজিটিভ আয়নটা যাবে একটা ইলেকট্রন নিয়ে, এটা Na হবে, ডিপোজিট হবে। এবার অ্যানোডের বিক্রিয়া কি হবে, অ্যানোডের বিক্রিয়া এটা Cl মাইনাস মাইনাস ইলেকট্রন, Cl হলো, এবার দুখানা Cl মিলে কি তৈরি করবে, Cl2, কারণ এটা ডাইঅ্যাটম। তাহলে এটা গেল, তার মানে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো আর ক্যাথোডে সোডিয়াম ধাতু ডিপোজিট। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো, এই গেল 6 নম্বর। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, 7 নম্বর বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য রূপে চিহ্নিত করুন। 7 নম্বর প্রশ্নটা যেটা বলেছে, তাহলে 3টে এভাবে লিখে নাও, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এর আন্ডারে যা হবে লিখবে। এবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর তড়িৎ অবিশ্লেষ্য।
এবার যে কটা আছে ভাগ করে করে দেখো কোনটা কিসে বসবে। প্রথমেই রয়েছে MgCl2, এটা তো লবণ, তো পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়ে যাবে, তার মানে এটা কি হলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ, এটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আগেই দেখেছি। তারপরে রয়েছে NaCl দ্রবণ, বোরিক অ্যাসিড দ্রবণ, গ্লুকোজ দ্রবণ, ইউরিয়া দ্রবণ। আচ্ছা, এর পরেরটা আগে লিখে নিই। MgCl2, অ্যাসিটিক অ্যাসিড, NaCl লবণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বোরিক অ্যাসিড H3, ও এখানে কি রয়েছে, নাম দিয়ে রয়েছে বোরিক অ্যাসিড। তারপরে কি রয়েছে, গ্লুকোজ, তারপরে রয়েছে ইউরিয়া। তাহলে এভাবেই আমরা ভাগ করে নিলাম। এরপরে রয়েছে কপার তড়িতার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটা তো পুরো তোমাদের একটা বড় করে রয়েছে। পরের প্রশ্নটা কত, 8 নম্বর। 8 নম্বরটা রয়েছে, 8 নম্বরে পেজ নাম্বার খোলো, বই নিয়ে বসতে বলেছি ওই কারণে পেজ নাম্বার করে দেখো। পেজ নাম্বার রয়েছে 115-তে, খুব ভালো করে এটা কিন্তু পড়তেই হবে। 115। তাহলে এভাবেই বড় প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। আর আমার ক্লাস চলাকালীন তোমরা কিন্তু এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো নিজেরা করবে, যেটা পারবে না ক্লাস চলাকালীন আমায় জিজ্ঞেস করবে, আমি উত্তর দিয়ে দেবো। এর পরের দিন আমাদের অ্যামোনিয়া প্রস্তুতি রয়েছে, কেমিস্ট্রি ক্লাসে অ্যামোনিয়া প্রস্তুতি হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।